স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। নানা বিষয় নিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান। সন্ত্রাস নিয়ে দলীয় অবস্থান নিয়ে আছে পরস্পর বিরোধী বক্তব্য। বিএনপিকে সন্ত্রাসী দল বলছে কানাডার আদালত, কিন্তু শুধু বিএনপিকেই কি? এসব নিয়ে আজকের আলোচনা পাল্টাপাল্টি। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আছেন ডিবিসি নিউজের সম্পাদক জাহেদুল হাসান পিন্টু, এবং একটু পর আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদুল খোকন। স্বাগত আপনাদের। ব্যারিস্টার মাহমুদুল খোকনের জন্য আমরা একটু অপেক্ষা করছি, সেজন্য আমি খোকন ভাইকে প্রশ্ন করেই আসলে খালিদ ভাইকে প্রশ্ন করতে চাই। সেই জন্য আমি একটু পিন্টু ভাইয়ের কাছে আসি। যে পিন্টু ভাই, কানাডার আদালতে যে আজকে যে পত্রপত্রিকায় যে বিষয়গুলো, বিশেষ করে অনলাইনে টেলিভিশনে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, যে বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন বলেছে কানাডার আদালত, সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণটা একটু শুনে নিই। দেখেন, আমি মনে করি এটা বিএনপির ইমেজের জন্য একটু ক্ষতি হবে, এর বেশি কিছু না। তার কারণ হলো, আর আওয়ামী লীগের জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, বিএনপিকে যে আওয়ামী লীগ কিন্তু দীর্ঘদিন ধরে বলছিল যে সন্ত্রাসী সংগঠন, এখন একটা আদালতের রায় পাওয়া মানে তাদের জন্য এটা এটা মানে কি বলে না, বাড়তি পাওনা হয়ে গেল। কিন্তু আমি দেখি অন্যভাবে, এই কারণে আপনার যে মামলাটায়, এই ধরনের মামলায় আপনার ওই বিএনপি সন্ত্রাসী সংগঠন কিনা, আপনি যদি দেখেন তার আগে যুক্তরাষ্ট্রের আদালতও সেম মামলা হয়েছে, ওই ফেডারেল কোর্ট যে হেডিং আজকে দিয়েছেন না, কানাডার আদালতের পর্যবেক্ষণ বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, ঠিক একই যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের পর্যবেক্ষণ বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন নয়। এটাও আপনি পাবেন 2015-এর অক্টোবরেই পাবেন। আবার কারা আপনার মামলা করেছে? ওই বিএনপির অ্যাক্টিভিস্ট যারা ওখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল। এবং সেই যুক্তরাষ্ট্রের মামলাটির কথাটি রায়ে আসলে উল্লেখ আছে, যে রায়ে যখন রায়ে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের আদালত আর কানাডার আদালত আলাদা, সেজন্য তারা বলেছে যে হ্যাঁ আলাদা না, ওই যে পর্যবেক্ষণ ওটা ছিল আপনার 16টা পয়েন্ট যুক্ত করেছিল, যে ওই বিশেষ করে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা। আদালতের বিচার্য বিষয় ছিল যে বিএনপি কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, এবং বিএনপির কেউ কেউ সন্ত্রাসী ঘটনা ঘটায় কিনা। এটা যেমন যুক্তরাষ্ট্রের আদালতের পর্যবেক্ষণে তারা স্থির করেছে, এই নাকচ করে দিয়েছে। আবার দেখেন কানাডার আদালতে আবার এটা উপস্থাপন করেছে, যুক্তরাষ্ট্রের আদালতে উপস্থাপন করেছিল আপনার হোমল্যান্ড সিকিউরিটি। হ্যাঁ, কানাডার আদালতে আপনার ওই যে অভিবাসন ইন্সপেক্টর যে আপনার তুললেন, ওখানে উনি প্রমাণ করতে পেরেছেন। বিশেষ করে সময়টা আপনার উল্লেখ দেখতে হবে, 2014-এর এই যে 3 মাসের যে পেট্রোল বোমার সহিংসতা চললো, ওই সময়ের ঘটনা যদি আপনি পর্যবেক্ষণ করেন, তখন বিএনপির ওই কর্মকাণ্ডকে সন্ত্রাসী ঘটনা বা সন্ত্রাসী সহিংস ঘটনার জন্য দায়ী করা যায়। তো কানাডার আদালত সেইগুলোকে আপনার কনজিনজেন্সি নিয়েছে। এখন আমি এটাকে এত সিরিয়াসলি নিচ্ছি না কেন, এখন সন্ত্রাসী সংগঠন বলে কিন্তু আমার আদালত তো সন্ত্রাসী সংগঠন হিসেবে জাজমেন্ট দেয় নাই। হ্যাঁ, এটা রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন হবে না, লাভও হবে না, ক্ষতি হবে না। আওয়ামী লীগের জন্য লাভ হবে, বিএনপিকে যে কথাগুলি দীর্ঘদিন ধরে বলে আসছিল এটার পক্ষে একটু আরেকটি বিষয়, কানাডার আদালত সম্প্রতি পদ্মা সেতু ইস্যুতে কানাডার আদালত না, সেটা আমি বলি, আপনি যেটা বলছেন যে আমি এটাকে পাত্তা দিচ্ছি না, আবার ওইটাকে পাত্তা দিচ্ছি কেন? ওইটাকে পাত্তা দেওয়ার কারণ আছে, ওইটা আমার দেশের লাভ লসের বিষয় জড়িত ছিল, এবং আমার দেশের একটা প্রকল্পে সে টাকা উইথড্রই করে ফেললো, যেখানে কমিটমেন্ট করলো, চুক্তি করলো, টাকা উইথড্র করে ফেললো। আমি কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হলাম। এই দেশের মানে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দেশের মানুষের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। এটা আমার 2016-এ আমি অলরেডি পদ্মা সেতু পেয়ে যেতাম, পিছিয়ে গেছি। আর কেন এই আদালতের জাজমেন্টে এটা কিন্তু আমার দেশের একটা রাজনৈতিক দলের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি কি জাজমেন্টটা দেখেছেন? জাজমেন্ট আমি সংবাদপত্রে যতটুকু পড়েছি। আচ্ছা, ঠিক আছে। আমরা বরং একটা বিরতি নিয়ে আমরা দেখি যে একটু খোকন ভাই ততক্ষণে চলে আসেন কিনা। যদি আসলেন তাহলে আমরা মূল আলোচনা শুরু করলাম যেখানে খালিদ ভাই আছেন, আর যদি না আসেন তাহলে খালিদ ভাইকে দিয়ে আমাদের শুরু করতে হবে। আমরা একটু বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার মাহমুদুল খোকন আমাদের সাথে এসে যোগ দিয়েছেন, সুতরাং আমরা একটু খোকন ভাইকে দিয়ে একটু শুরু করতে পারি। খোকন ভাই, কানাডার আদালত আজকে জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে। আদালতটি হচ্ছে কানাডার ফেডারেল কোর্ট। তারা বলছে যে বিএনপি যে ধরনের কার্যক্রম করেছে, তারা তাদের
যে পর্যবেক্ষণ বা বলি বা তাদের পরীক্ষণ বলি, পরীক্ষণে বিএনপিকে একটি সন্ত্রাস সংগঠন বলেছে। এইটা বিএনপি কতটা গুরুত্বের সাথে গ্রহণ করেছে? আপনি কি মনে করেন যে আন্তর্জাতিক অবস্থান থেকে এমন একটা অভিমতের দায় পুরোপুরি বিএনপির বিগত কার্যক্রমের উপর আমি পড়ে কিনা? জাজমেন্ট দেখি, একটু জাজমেন্ট আমার তো শুনছি এটা আমি আমার হাতে একটু আমি জাজমেন্টটি রাখতে চাচ্ছি। আপনি কি বলেছে? যেটাতে বলছেন যে একজন রাজনৈতিক কর্মী তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন এটি বলে যে বিএনপি কোনো সন্ত্রাসী সংগঠন নয়। পুলিশ রিপোর্ট এরকম দিয়েছিল যে পুলিশকে তিনি বিএনপির একজন কর্মী বলে নিজেকে দাবি করেছিলেন এবং বলেছিলেন যে বিএনপি কোনো সন্ত্রাসী সংগঠন নয়, সেজন্য তিনি কানাডার রাজনৈতিক আশ্রয় পেতে পারেন। কিন্তু সেই জাজমেন্টটি, দি কোর্টস জাজমেন্ট ইজ দ্যাট দি অ্যাপ্লিকেশন ফর জুডিশিয়াল রিভিউ, যে রিভিউটা নেওয়া হয়েছিল যে বিএনপি একটি সন্ত্রাস সংগঠন, ইজ ডিসমিসড। তিনি এটি ডিসমিস করছেন এবং নো কোশ্চেন ইজ সার্টিফাইড এন্ড দেয়ার ইজ নো অর্ডার টু টু কস্ট। এটা কি বললো? এটা ইন্ডিভিজুয়াল শুনেন, আপনার বাংলাদেশের আমার মনে স্বাধীনতার পর থেকেই প্রথম জাসদের রাজনৈতিক কর্মীরা গিয়েছিল ইয়াতে, জার্মানিতে গিয়েছিল রাজনৈতিক আশ্রয়ের জন্য। আপনার নিশ্চয়ই মনে আছে, সে অনেকেই সেই সময় রাজনৈতিক আশ্রয় নিয়েছে। তারপরে ইংল্যান্ডে আওয়ামী লীগের সময় ক্ষমতার সময় বিএনপির লোকজন গেছে, বিএনপির ক্ষমতার সময় আওয়ামী লীগ গেছে, এবং তাই নয় বিভিন্ন রাজনৈতিক আশ্রয় ইন্ডিভিজুয়াল কেসে সে এস্টাবলিশ করতে পারে। এইটাই ডাজ ইট মেক রিলেশনশিপ? এটা কোনো রিলেশনশিপ আছে বিএনপির সাথে? রিলেশনশিপ আছে না, না, বিএনপির সাথে রিলেশনশিপ আছে। জাজ হচ্ছে মোট মিস্টার জাজ, আপনি কন্টেন্টটা কি আছে আমি অবজারভেশন দেখতে চাই। আমি মিস্টার জাজ হেনরি এস ব্রাউন মোট 50টি 51টি 52টি 53টি অনুচ্ছেদ লিখে প্রমাণ করেছেন যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তিনি 53টি সংগঠনের, আপনি তো জাজমেন্ট আপনার কাছে, আপনার একটা কপি দেন, আমি পড়ছি। আচ্ছা, আপনাকে আমি পড়তে দিব, তাহলে আমি আপনাকে পড়তে দিব। আপনি ইন্ডিভিজুয়াল শুনেন, ইন্ডিভিজুয়াল কেসে ইংল্যান্ডেও অনেকেই আছে, ইভেন বিভিন্ন সময় রিফিউজ করে কারো অ্যাপ্লিকেশন পলিটিক্যাল অ্যাসাইলামের। ডাজ ইট মিন যে সে এইটা পলিটিক্যাল অ্যাসাইলামের রিফিউজাল না? এটা কি মামলাটা? কিসের মামলাটা হচ্ছে উনি পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন, পুলিশ রিপোর্ট দিয়েছে উনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়া যাবে না কারণ তিনি একটি সন্ত্রাসী সংগঠনের কর্মী, নেমলি বিএনপি। এইটার বিরুদ্ধে তিনি আপিল করেছেন ফেডারেল কোর্টে। কানাডার ফেডারেল কোর্ট বলেছেন পুলিশ যে অর্ডার দিয়েছে, পুলিশ যে নির্দেশ দিয়েছে, সন্ত্রাসী সংগঠন বলেছে বিএনপি, এটা ঠিক আছে। শোনেন, যেটা হলো যে প্রথম হলো যে একটা লোক অনেক সময় এই বিষয়টি নিয়ে সারাদিন আলোচনা হয়েছে। এখন শুনেন, আপনি যদি নুর হোসেনের মতন, যেটা 7 মার্ডার কেসের আওয়ামী লীগের নেতা নুর হোসেন, যার ফাঁসি হয়েছে, নুর হোসেন যদি কানাডায় যদি রাজনৈতিক আশ্রয় চায়, সে বলে আমি বিএনপি দাবি করি। এখন তার সরকারি রাজনীতি পলিটিক্যাল চাবে না, এখন তার রেকর্ড দেখে কোনো কারণে রিফিউজ করতে পারে। এটা পার্সোনাল একটা লোক হাসছে জিতছে, এটা নাথিং টু ডু উইথ বিএনপি। না 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 খোকন ভাই, আপনাকে আমি বুঝাতে পারতেছি, আমি আপনাকে বুঝাই, আপনি আমাকে 30 সেকেন্ড একটু অ্যালাউ করেন। ঘটনাটা হচ্ছে যে উনি যে দাবি করেছেন, আপনাদের যে লোক, সে বিএনপির হোক আওয়ামী লীগের হোক সেটা অন্য কথা, জাজ না সে পুলিশের দাবি, তার যে লোকটা যে লোক দাবি করে দেখছে তারা রাজনীতি করেছে, তারা সুবিধার জন্য বলতে যাচ্ছেন সে নিজেকে কোন পর্যায়ে আছে বলেন আপনি? সে মিরপুরে সে ক্লেম করেছে মিরপুরের একজন স্বেচ্ছাসেবক দলের কর্মী, সে ওখানে এবং সে অ্যাসাইলাম চেয়েছে। তার ক্লেমও কিন্তু খোকন ভাই, তার ক্লেমও কিন্তু প্রধান না। কোর্ট ইন্ডিভিজুয়ালি বিএনপি কে নিয়ে গবেষণা করেছে এবং তারা গবেষণা প্রমাণ হিসেবে সব আন্তর্জাতিক কোনো কথা আপনার সেখানের মধ্যে শুনে, যদি রাষ্ট্রীয় সন্ত্রাস যদি যেত, ও ক্যানাডিয়ান কোর্টে যদি এখন পুলিশের তত্ত্বাবধানে যে ক্রসফায়ার হচ্ছে, পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে যে গুম হচ্ছে, তাইলে বলতো বাংলাদেশের রাষ্ট্রীয় সন্ত্রাস চলতেছে। আপনি ফ্যাক্ট দিয়ে দেন না, আপনি দেখেন না, পত্রিকার মধ্যে দেখেন না, গুম দেখছেন না, আইনশৃঙ্খলা বাহিনী কি করছে দেখেন না, আপনি ওগুলো দেন না, আপনি ওখানের মধ্যে ফ্যাক্ট দেন। আপনি কোর্টে এরকম ফ্যাক্ট দেন, যদি এরকম যে ঘটনা বাংলাদেশে কি ঘটছে, প্রতিদিন রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, মারা হচ্ছে নাকি? আপনি ধরেন বাংলাদেশে যে ক্রসফায়ার প্রতিদিন বন্দুক, মানে সেটা তো আপনি তর্কে জিততেছেন খোকন ভাই, শাক দিয়ে মাছ রাখতেছেন, কিন্তু বিএনপি কে সন্ত্রাসী সংগঠন কানাডার ফেডারেল কোর্ট বলেছে, সেই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? আমি তো জাজমেন্ট দেখাচ্ছেন না, আমি তো জাজমেন্ট আপনাকে শোনাচ্ছি, আমি একটু বলছি না, এটা আমার হাতে, এটা আমার এটা রাখতে হবে আপনার করার জন্য। আমার জন্য না দেখলে বলতে পারবো না মন্তব্য। আচ্ছা, আমি একটু প্রোডিউসারকে বলছি যে একটু একটা কপি দিতে। বিএনপি বিচার তো হয়নি এখানের মধ্যে, হ্যাঁ? বিএনপি সন্ত্রাসী বা বিএনপি আওয়ামী লীগের বিচার হয়েছে এখানের মধ্যে, মানে ওখানে কি বিএনপি আওয়ামী লীগ বিচার হয়েছে এখানে? বিএনপি কে সন্ত্রাসী সংগঠন ওই বিএনপি সন্ত্রাসী, যে কোর্টের সামনে প্রশ্ন ছিল বিএনপি সন্ত্রাসী সংগঠন কিনা, এটা বিচার্য ছিল। আপনার সামনে আমার সামনে দেন জাজমেন্ট, আমি পড়ে তখন আপনার আমি বুঝতে পারবো জিনিসটা কি বলছে। এটা আপনি বলতে এটা নিয়ে প্রশ্ন করবেন, একটা আজকে আসছে
আজকে আসছে তো আমি তো ভেবেছি যে এটা নিয়ে বিএনপি খুবই উদ্বিগ্ন থাকবে। না, মোটেও উদ্বিগ্ন না, বিএনপি মোটেও উদ্বিগ্ন না। শুনেন, যদি এই যে 2006 সালে পল্টনে যে লাঠি দিয়ে কিভাবে মারলো মানুষ, কিভাবে মানুষ পারলো, ওই নিউজটা, ওই ভিডিও যায় যদি আপনার ইয়েতে ভিডিও যায় যদি, তা আওয়ামী লীগের কি বলবে? সবাই ঘৃণা করবে। আপনার ধরেন এই যে বাসের মধ্যে গান বর্ডার মেরে শাহবাগে যে কত মানুষ, বিএনপির এটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই। আমি একটু বলার কিছু নাই, আমরা তো ইন্ডিভিজুয়াল কেস। সেই লোক, যে ভদ্রলোক, আমার মনে হয় যে বিএনপির আরেকটু মানে সতর্ক বা সচেতন হওয়া উচিত। এটা কানাডা ফেডারেল কোর্ট এরকম একটা সিদ্ধান্ত আপনাদের দলের বিরুদ্ধে দিচ্ছে, সিদ্ধান্ত দেন, এটা নাথিং টু ডু উইথ বিএনপি। আমি তো বললাম ইটস এভরিথিং টু ডিল উইথ বিএনপি। देयर আর 53 প্যারাগ্রাফ, देयर আর 53 প্যারাগ্রাফস হিয়ার, এবং এটার মধ্যে অন্তত 40 টাতে বিএনপি নাম হিসেবে আছে। আমারটাই আপনি নিয়েন না, আমি কপি দিচ্ছি আপনাকে, আমি আপনাকে কপি দিচ্ছি। আমি একটু জনাব খালিদ মোহাম্মদ চৌধুরী আপনার কাছে আসি। জনাব খালিদ মোহাম্মদ চৌধুরী, আপনি কি রায়টা দেখেছেন? দেখি নাই, আমি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আচ্ছা, গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। এটার মধ্যে হচ্ছে যে যেটি হলো যে বিএনপি কে একটি সন্ত্রাসী সংগঠন বলা হচ্ছে, এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেই একই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে। ওখানে কিন্তু আরেকটা লাইন আছে, বিচার্য বিষয় ছিল, সেটি বিচার্য বিষয় ছিল না বলে সেটি বলা হয় না, কিন্তু কোর্ট কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন না। স্পষ্ট এরকম আছে যে the BNP and the Awami League have been the two main political parties in Bangladesh, as counsel for the applicant has noted. Politics in Bangladesh is a violent affair. যেই ভায়োলেন্ট অ্যাফেয়ারের জন্য বিএনপি কে দায়ী করা হয়েছে, সেই একই ভায়োলেন্ট অ্যাফেয়ারের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে, অন্তত 3টি প্যারাগ্রাফে আমি যা দেখেছি। এটি আপনারা এ ব্যাপারে আপনাদের নজরে কোনো কিছু আসছে কিনা, যে যেহেতু জজ সাহেবও বলেছেন যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম বিএনপি করেছে, সেগুলো আওয়ামী লীগও করে থাকে, তবে আওয়ামী লীগ আমার সামনে বিচার তো না বলে আমি এই ব্যাপারে মন্তব্য করছি না। না, ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে কি, দেখেন, পুরো বিষয়টাই দুঃখজনক এবং আমাদের জন্য লজ্জাকরও বটে। আর যারা আমরা রাজনীতি করি, যে একটা রাজনৈতিক দল যে বিদেশি আদালতে এইভাবে যে চিহ্নিত হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমরা কিন্তু যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছেন, সেই বিষয়টাতে এটা 2015 সালে 28শে এপ্রিল তিনি এইটা আদালত সেটা গ্রহণ করেছিল, এবং 16ই এপ্রিল 2016 সালে এটা হচ্ছে আমলে নিয়ে এটাকে পর্যবেক্ষণ এবং এটা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটা 25শে জানুয়ারি যেটা জাজমেন্টটা দিছে, যেটা পাবলিশ হলো আপনার গতকালকে। এটা যতটুকু জানি সেটা হচ্ছে, দেখেন, এবং সেখানে বলা হলো যে শেষের দিকে এসে বললো যে বিএনপি একটি রাজনৈতিক সন্ত্রাসী রাজনৈতিক দল। এটা দুঃখজনক। এটা যেটা বিএনপিকে বলুক আর যাকেই বলুক, এটা আমাদের দেশের রাজনীতির জন্য এবং রাজনীতির একজন কর্মী হিসাবে আমি লজ্জা পাচ্ছি। কিন্তু এই বিষয়গুলো এখানেই তো মানে শুরু না, এগুলো কিন্তু এই কথাগুলো আমরা গত আপনার 17 বছর যাবত বলে আসতেছি। কিন্তু যদি আপনি পলিটিক্যাল ভায়োলেন্সের কথা বলেন, আওয়ামী লীগ বিএনপি থেকে আসলে কোন দিকে আলাদা? না, আমি বলি এইটা হচ্ছে আওয়ামী লীগের কপাল ভালো যে আওয়ামী লীগের হয়ে সেটা কোর্টে যায়। আমি তো বিএনপির কথা বলতেছি না, অন্য দলের, আমি পুরো টোটাল রাজনীতির কথাই বলতেছি, যে আমাদের জন্য এটা দুঃখজনক এবং লজ্জার যে একটা সন্ত্রাসী দল সন্ত্রাসীরা রাজনীতি করবে কেন। এবং এই কথাগুলো কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি গত 17 বছর যাবত। 2001 অক্টোবর নির্বাচনে যখন হওয়ার পরে আপনার নিশ্চয়ই মনে আছে যে ওই দিনকে রাত্রে থেকে শুরু করে একদম 2006 সাল পর্যন্ত নন স্টপ কিন্তু বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে, যেগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষ কখনো পরিচিত ছিল না। গ্রেনেড কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি, এরপরে কিন্তু বাংলাদেশের গ্রেনেড ওইভাবে দেখেনি মানুষ, যেভাবে ওই সময়টাতে দেখলো মানুষ। জঙ্গি কথাটার সঙ্গে কিন্তু মানুষের সম্পৃক্ত ছিল না, মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর হত্যাকারী, খুনি, স্বৈরাচার এগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিল। জঙ্গিটাও কিন্তু ওই সময় আমরা সব পরিচিত হলাম যে বাংলা ভাই, আব্দুর রহমান, এইরকম ভাবে তাদের যে চেহারাগুলো এগুলো আসলো। এইভাবে লাগাতার ভাবে এতজন এমপিকে কখনো এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়নি। বিরোধী দলের নেতাকে হত্যা করলো গ্রেনেড হামলা, কতগুলো, 12, প্রায় 1 ডজনের উপরে। তখন কিন্তু আমরা বারবার বলে এসেছি এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলা সাম্প্রদায়িক গোষ্ঠী এগুলা করতেছে, এটা বন্ধ করতে হবে, এদেরকে চিন্তা আমরা বলতেছি। এবং বিএনপির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, তখন যখন গ্রেনেড হামলা করলো, তখন হচ্ছে আপনার কি বলা হলো পার্লামেন্টে, যে বিরোধী দলের নেত্রীর ভ্যানিটি ব্যাগে নাকি গ্রেনেড আছে। এই ধরনের কথাবার্তা যখন দায়িত্বশীল জায়গা থেকে বলা হয়, প্রধানমন্ত্রীর জায়গা থেকে, মন্ত্রীর জায়গা থেকে বলা হয়, তখন কিন্তু সন্ত্রাসীরা
উৎসাহিত হয়, উৎসাহিত হয়। কিন্তু আপনি কি গ্রেনেড হামলাটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়েছে সেটা আপনি বলতে পারেন? না, এটা পৃষ্ঠপোষক না হলে তাহলে এখানে আমি কতগুলো যুক্তি দাঁড় করাচ্ছি। গ্রেনেড হামলাটা হলো, এতজন মানুষ আহত হলো, তারা জীবন মৃত্যুক্ষণে আছে, সেই সময় কি আপনি টিয়ার গ্যাস মারবেন? বলেন আপনি। না, শুধু এটা না, ওটা টিয়ার গ্যাস মারা হলো। পরবর্তীতে তাকে সেখানে আলামতগুলো নষ্ট করার জন্য সেখানে ফায়ার সার্ভিস দিয়ে পানি দিয়ে সবকিছু রক্ত ধুয়ে ফেলা হলো। তো এগুলো এগুলো কিন্তু এগুলো যখন আমরা পাল্টাপাল্টি কথা বলছি, আমরা গ্রেনেড হামলার ব্যাপারে আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে যখন 2006 সালে লগি বৈঠার মিছিলটি হলো বা সেই সময় যখন এখানে মানুষ মারা গেল, সেটি কি সন্ত্রাসী কর্মকাণ্ড বলা যাবে না? না, সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনীতি যখন আমরা কর্মসূচি দিই, সেটা যখন প্রতিহত করতে চায় আরেক পক্ষ, তখন যখন ভায়োলেন্স, এটাকে আপনি কিভাবে সন্ত্রাসী বলবেন? এখানে তো আমরা আক্রান্ত। আমরা তো তাহলে তো এইটাকে যদি আমাকে বলতে হয় সন্ত্রাসী, তাহলে তো মুক্তিযুদ্ধটাকে সন্ত্রাসী বলতে হবে। হানাদার বাহিনী যখন আমাদের আক্রমণ করলো, গণহত্যা চালালো 25শে মার্চ, এবং আমাদের মা বোনদেরকে যখন রেপ করলো বা বাড়িঘর জ্বালিয়ে দিল, তখন আমরা প্রতিরোধ করেছি। এটা মুক্তিযুদ্ধ করো, ওটাও তাহলে আমাকে সন্ত্রাসী বলতে হবে। রাজনৈতিক কর্মসূচি যখন আপনার বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু আমরা এটা হচ্ছে একটা, আমরা মাঠে ছিলাম ওই সময়। আপনি যখন 28শে অক্টোবরে যে আপনি লগি বৈঠার কথা বলেছিলেন, সেই সময় তো আমরা মাঠে ছিলাম, রাজনৈতিক নেতারা মাঠে ছিল। ঘরের মধ্যে থেকে তো বিরিয়ানি আর মুড়ক পোলাও খায়, মানে আপনার মানুষ পুরাই নাই। মানে এটা কেমনে আলাদা হয়? মানে আমরা মাঠে থাকলে, মাঠে ছিলাম আমরা আক্রান্ত। আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় 23 বঙ্গবন্ধু আমাদের সিনিয়র নেতারা সবাই ছিল, কিন্তু আমাদের পার্টি অফিস 23 বঙ্গবন্ধু পার্টি অফিস আক্রান্ত হয়েছে। ওই দিন যারা মারা গেছেন তারা তো আপনাদের দলের লোক নন। কোথায়? 28 অক্টোবর যিনি আমরা তো প্রতিহত করেছি। তাহলে তো আপনাদের ওই পাকিস্তানের মতো বলতে হবে মুক্তিযুদ্ধের ছবি, মানে কিন্তু আমরা টেলিভিশনে মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে। কিন্তু আমরা টেলিভিশনে যে ছবি দেখেছি, সেই ছবিতে দেখেছি যে একাধিক লোক কাউকে আঘাত করে কাউকে মারছে। সেখানে যদি আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডে যদি আমি শিকার হয়ে যাই, আমি যদি মনে করেন কোনো আক্রমণের শিকার হই, প্রতিহত করতে হবে। প্রতিহত করতে গিয়ে যদি কেউ যদি এখানে ক্ষতিগ্রস্ত হয়, সেটা তো আলাদা জিনিস। আমি কি জীবন দিয়ে প্রমাণ করব যে না আমি অপরাধী না? ওকে, পিন্টু ভাই, আপনি কি একটু বলবেন যে এইখানে প্রতিটি রায়ের প্রতিটি অংশে দুটি পার্টির কথা বলা আছে, পলিটিক্যাল ভায়োলেন্সের কথা বলা আছে, এবং ফাইনালি যেটি বলা আছে, আপনি যদি 33 নম্বর অনুচ্ছেদের মধ্যে দেখেন যে এখানে আওয়ামী লীগের কথা বলা হয়েছে যে আওয়ামী লীগ এটা করেছে। 36 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে যেখানে মধ্যে অফিসার অ্যাসেসমেন্টের সাথে এক মুহূর্ত হয়েছে যে পলিটিক্যাল ভায়োলেন্স একটি হয়। তবে সর্বশেষ উনি আসলে এই 2015 সালে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সেগুলিকে আমলে নিয়ে, কারণ তিনি অনেকগুলো পত্রপত্রিকা যুক্ত করেছেন, বিবিসি রিপোর্ট এবং অন্য জায়গার রিপোর্টগুলি। তো আমরা কি মানে রাজনৈতিক কি শিক্ষা নিতে পারি যে পলিটিক্যাল ভায়োলেন্সের আন্তর্জাতিক ভাবে একটি স্বীকৃতি পাওয়াকে? না, দেখেন, পলিটিক্যাল ভায়োলেন্স বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই হচ্ছে, এটা তো অস্বীকার করতে পারি না। এটা 72-তে জাসদরা করেছে, এরপরে শিবির করেছে, ছাত্র সমাজের সাথে সামরিক শাসনের করেছে, ছাত্রলীগ ছাত্রদল করেছে। এটা কিন্তু এখন অনেকটা একতরফ হয়ে গেছে, কারণ যে বিএনপি অনেকটা মাঠে নেই, হ্যাঁ, যে কারণে আওয়ামী লীগের নিজেদের মধ্যে মাঝে মধ্যে হচ্ছে। আমার প্রশ্নটা আমি আসছি, মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আনবে কিনা এটি? কারণ আমি মনে করি না এই থেকে আমাদের রাজনীতিবিদরা কোনো শিক্ষা নেবেন। পলিটিক্যাল ভায়োলেন্সের মধ্যেই আমরা থাকতে হবে। আমার মনে হচ্ছে মানে অদূর ভবিষ্যতে অন্তত এখান থেকে আমাদের মুক্তি নেই। আর আমি একটু অ্যাড করতে চাই, পলিটিক্যাল ভায়োলেন্স আর আপনার এই যে 21শে অগাস্টের সঙ্গে আপনারা গুলিয়ে ফেলছেন, দুইটা আলাদা জিনিস। 21শে অগাস্টের ঘটনা এটা পলিটিক্যাল ভায়োলেন্সের চেয়ে উপরে, কারণ ওইটা স্টেট প্যাট্রোনাইজেশনের ভুরি ভুরি প্রমাণ। এটা আপনি ধরেন যে লোকটা গ্রেনেড মারলো মাওলানা তাজউদ্দিন, তাকে এই ডিজিএফআই অফিসার গিয়ে এয়ারপোর্ট থেকে আপনার নেপাল হয়ে পাকিস্তান সাউথ আফ্রিকা পাঠিয়েছে, তার পাসপোর্ট করে দিয়েছে মেজর মনির, আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। হ্যাঁ, সেগুলো আমি এত ডিটেলে আসছি না। সেইটা আপনার পলিটিক্যাল ভায়োলেন্সের একটা আরেক রূপ। আর এমনি যেই পলিটিক্যাল ভায়োলেন্সটা হচ্ছে আমার দলের মারামারি, এটা তো আপনার প্রতিনিয়ত হচ্ছে, এবং এই জায়গা থেকে মুক্তি আমার নাই এই কারণে যে আপনার আমাদের কালচারটা আমরা অনেকটা মেনেও নিয়েছি, ধরেও নেই যে একটু 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 হবেই, কারণ আমাদের সমাজের ভিতরে এটা এতভাবে ঢুকে পড়েছে। ওখান থেকে বের হয়ে আসতে হলে এই রাজনীতিবিদদেরই আপনার সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। আমার এই রাজনীতিতে ওই সুস্থ ধারার মানুষ দরকার এবং ওই ক্লিন রক্ত দরকার। এখন আমি যদি যার শক্তি বেশি তাকে নমিনেশন দিচ্ছি, ধরেন খালেদ মাহমুদ চৌধুরী আমার বন্ধু, তাকে নমিনেশন দিলে সে ফেল করে,
আমি ওখানে দেখলাম বা বিএনপি ওনাকে নমিনেশন দিয়েছে, ওনার শক্তি বেশি, উনি পাশ করে আসেন, তাকে বাদ দিয়ে কিন্তু আমি ওখানে আবার পেশি শক্তির আরেকজনকে নমিনেশন দিচ্ছি। এই জায়গাটা একদল ভালো হলেও হবে না। এই কালচারটা কিন্তু শুরু হয়েছে আপনার 91 এর নির্বাচনের পর থেকে আরো বেশি। দুই দলের পক্ষে কি একসাথে ভালো হওয়া সম্ভব? এইটাই তো আমি দেখছি না দুটি গোষ্ঠীর মধ্যে। আপনি মনে করছেন একদমই দেখছেন না? আমরা একটু ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনের কাছে আসবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন রায়টি দেখছেন। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনি নিশ্চয়ই রায়টি দেখেছেন, যেটি পিন্টু ভাই বলছিলেন যে এরকম একটি রায় দেওয়া আসলে খুব বেশি কিছু বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো গুণগত পরিবর্তন আনবে না। আপনি কি মনে করেন যে বড় কোনো গুণগত পরিবর্তন আনবে, বা ভায়োলেন্সের যে রাজনীতি সেটা থেকে আমরা বেরিয়ে আসবো? আমরা কি ইউরোপের কোন কান্ট্রিতে আছি? আমরা কি এখন লন্ডনে বসে কথা বলছি? না, হ্যাঁ, না, আমরা বাংলাদেশে বসে কথা বলছি। বাংলাদেশে রাজনীতি কি? নির্বাচন, গণতন্ত্র, ডেমোক্রেসি আসছে। পিল আগে ছিল মানে এক রাজা আর রাজা, এক ব্যক্তি রাজাকে হত্যা করতো, নিজে রাজা হইতো নাকি? রাজ্য পাইতো, রানীও পাইতো, রাজকুমারীও পাইতো। এবছর রক্তপাত। ডেমোক্রেসি আসছে পিসফুল মিনসে, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতন্ত্র। আমাদের দেশে এবং পাশাপাশি অন্য দেশের তুলনা করেন, ইংল্যান্ডে, আমি ইংল্যান্ডের ছাত্র অবস্থাতে কমনওয়েলথ সিরিজের মানে নাগরিক হিসাবে আমরা ভোটার ছিলাম। সকাল 8টায় ভোট কেন্দ্র, ভোট শুরু হয়, রাত্রে 8টা পর্যন্ত চলে। একটা পুলিশেরও নাই, ক্যাম্পেইনারও নাই, কোনো আনসারও নাই, বিডিবিও নাই। জাস্ট যে যার মধ্যে ভোট দিচ্ছে চলে যাচ্ছে। ঠিক আছে, কেউ গাড়ি দিয়ে কোনো ভোটার আনতেছে না। বাংলাদেশে কেন বিজিবি রাখতে হবে? কেন র্যাব রাখতে হবে? কেন পুলিশ রাখতে হবে? আপনার আবার আর্মির হ্যাঁ, বা সেনাবাহিনী রাখতে হবে কেন? কারণ সবসময় নির্বাচনে ফোর্স ব্যবহার হয়। ডেমোক্রেসিটাই বল প্রয়োগ হলো ডেমোক্রেসি। আমার জোর যার মূল্য তার। কেন্দ্রগোল করতে পারলে, ভোট সেন্টার করতে পারলে, এই বাংলাদেশে দেখেন ওরা কিন্তু এক যে অবজার্ভ করছে, বিএনপি আওয়ামী লীগ দুই দলে বল প্রয়োগ করে, ভায়োলেন্স করে। এটা আসছে কিন্তু টেকনিক্স হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, ব্যবহার করে। আর সুতরাং এটা হলো আমাদের দেশে নর্মাল কোর্স ইন বাংলাদেশ। রাইট, নর্মাল কোর্স দিচ্ছে না। তো এটা কোনো কত ইম্পর্টেন্ট পদ্মা সেতুর মতো অবস্থা হয়েছে আর কি আপনাদের। পদ্মা সেতু নিয়ে পার্লামেন্টে সারাদিন কাটাই দিল বক্তৃতা দিয়ে। মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট বোধ এখানে মধ্যে বিবাদী আসামি ছিল, নাকি আবুল হোসেন সাহেব আসামি ছিল না। কিন্তু ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনি নিশ্চয়ই মনে থাকবে পদ্মা সেতু নিয়ে যখন কানাডার আদালতে গেল, আপনাদের থেকে স্টেটমেন্ট আসছিল যে আমাদের সব মান ইজ্জত চলে যাচ্ছে, কারণ কানাডার আদালতে আমরা আসামি। মামলা তো হয়েছে নাকি? এখন আপনি নিশ্চয় আপনার ডেইলি স্টার এবং একটা প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছিল। প্রাইভেট কোম্পানি অ্যাটেম্পট টু কনস্পিরেসি টু কমিট দ্য অফেন্স ছিল, করেছে কিনা, এবং সেখানের মধ্যে যে কতগুলো এভিডেন্স তারা ওখানে ইনভেস্টিগেশন করে নাই। ডেইলি স্টারে ডিটেইলস আসছে আপনার পুরো জাজমেন্টটায়। আপনি ইফ ইউ রিড দ্য ডেইলি স্টার, আমি জাজমেন্টটা পড়েছি পুরোটাই, কিন্তু এই দ্বারা কি প্রমাণ হয়? এবং এতে কি এখানে কি প্রমাণ হয়? এখানে লাফালাফি না, এদের কি প্রমাণ হয়? হু আর দে? দ্যাট প্রাইভেট কোম্পানি সে কে? এএনসি লাভালিন। জি, তার কথা বলছেন। সে কে? মানে আমি প্রশ্ন করতে চাই, যেটা হলো ওখানে যারা কমপ্লেইন করেছিল, জি, যারা ওখানে কমপ্লেইন করেছিল, ওরা এখানে এনাফ সাক্ষী দেয় নাই বা নেওয়া নাই তাদের। আচ্ছা, টেকনিক্যাল কারণে ওই কোম্পানি রিলিজ হয়েছে। মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট পার্টি ছিল বা আওয়ামী লীগ বাংলাদেশ গভর্নমেন্ট, তো এটা বাংলাদেশ গভর্নমেন্ট পুরো বাংলাদেশী পার্টি ছিল। এটা মোটেও ঠিক না। কারণ লোক আবার বলছি, পদ্মা সেতু টাকা নিয়ে ডোন্ট এক্সটেন্ড দ্য এভিনিউ। দিস ইজ একটা কি লেবিন কি এএনসি লাভালিন, জি, লাভালিন ছিল, ওরাপ ছিল। দিস এ প্রাইভেট কোম্পানি, কানাডিয়ান কোম্পানি, তারা ব্যবসা করতে আসছে বাংলাদেশে। কিন্তু এর সাথে আমাদের সম্মান তো বাংলাদেশের উপরে, কিন্তু এদের সম্মানটা আমরা রাইট দিয়েছে কিনা না। এবং যেখানে এখানে কি হলো, ওরা যেহেতু অ্যাটেম্প ছিল আর এনাফ ম্যাটেরিয়ালস তারা কোর্ট নেয়নি। কোর্ট বলছে আমার এই সীমাবদ্ধ আছে, আমরা এখান থেকে এর বেশি নেব না। মেসেজ গুনা, ডায়েরি গুনা, এগুলো তারা এগুলো তারা নেয়নি এভিডেন্স হিসাবে, খালাস হয়ে গেছে। এখন মনে হয় যে আওয়ামী লীগ বাংলাদেশ মনে হয় যে খালাস হয়েছে, বলে আওয়ামী লীগ খালাস হয়েছে মনে হয়। একই অবস্থা। আপনাদের কথা শুনে তো মনে হয় এটা খালাস না হলে খুশি হইতে। কোনটা? পদ্মা সেতু সম্পর্কে কি মানে আপনার কি মনে হয় খালাস না হওয়া উচিত ছিল? মানে স্টারের কথাটা আপনি বলছিলেন।
না খালাস না নাও খালাস ছিল। আমি কেন বলতে যাব খালাস না খুশি হয়েছে ওইটা না, খালাস না আমার হওয়া I have উচিত not- কিনা? মানে আপনি বাংলাদেশের বলছেন যে nothing evidence to- নেয় নাই। বাংলাদেশ ওই মামলার সঙ্গে বাংলাদেশের বা আমাদের কোনো রিলেভেন্সি নেই ওই বেটা এখানে ব্যবসা করতে আমি কিন্তু- তাই না ব্যবসা করতে আইসা ওকে কনস্পিরেসি করছি না একটু ব্রাইট দিতে পদ- দ্যাট ইজ সে ক্লিয়ার আপ হইছে হোয়াট আই হ্যাভ নাথিং টু ডু পদ্মা সেতু প্রসঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক টাকা না দিয়ে চলে গেছিল। আর যেটা হলো কি দেখলাম যে মাননীয় আইনমন্ত্রী বলছে মামলা করা হচ্ছে মামলা করব করেন না মামলা যান মামলা করেন না, আপনার ঠিক আছে আইনমন্ত্রী বাংলার এটাও বলেছেন, না, ওয়ার্ল্ড না, ব্যাংক immunity না, পায়, না, ওয়ার্ল্ড ব্যাংকের নামে না, মামলা না, করা যাবে না, শুনেন, ব্যক্তিগত শুনেন, হয়, কেউ শুনেন, ক্ষতিগ্রস্ত হলে মামলা শুনেন, করতে হবে। ঠিক আছে আমি চাই বাংলার আওয়ামী লীগ গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক অফিস ঘটেছেন এখানে মধ্যে আজকে আপনি- ক্লোজ করে দেন অফিস জি। ক্লোজ করে দেন ওয়ার্ল্ড ব্যাংক সব লোক ব্যাক করে রেখে বাংলাদেশ থেকে এক্সপেল করেন এবং না, আমি আসলে argument টা ঠিক ধরতে পারছি না। ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড যত টাকা ব্যাংকের আছে মধ্যে না, মানে- দেখি যত টাকা নিছেন আপনারা ফিরে দেন বা ভবিষ্যতে নেবেন না ঘোষণা দিয়ে দেন দেখি সাহস আছে নাকি আপনাদের? আর্গুমেন্টটা আমি ঠিক বুঝতে পারছি না। পলিটিক্যালি এটা ইউজ করার কোনো কারণ নাই এইটা হলো একটা ইন্ডিভিজুয়াল একটা কোন এই লোক কি বিএনপি করতো না আওয়ামী লীগ করতো জানি না সে কি নাম জানি মোহাম্মদ জুয়েল হোসেন গাজী সে তার নাম তো আমি কখনো শুনিও না বিএনপি Right, করতে বলে right, right, এখন যে কি ওখানে যে পলিটিক্যাল এসারেন্স আছে কিন্তু আপনি বারবার উনার বক্তব্যের মধ্যে দিচ্ছেন এটি কিন্তু বিএনপি না, সম্পর্কে না, কোন এখানে বলেছেন আলোচনা বারবার করেছে, এখানে বিএনপি কে আলোচনা- আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির কোন লোক কানাডাতে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম চাইলে পাবে না, কারণ বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, কানাডা ফেডারেল কোর্ট এটা ডিসাইড করেছে। কি জানেন আপনি মেসেজ এই- মানুষ আপনার লগে কানাডিয়ান করতে না, 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 এই- না এই- না আপনি 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 যা দেখো ভাই, এটি খুবই বিরোধাপেল ঠিক করা হচ্ছে, যাই হোক। এটা এটা আমি একদম স্পষ্ট বলতে পারি, রায়পুরে আমি যা বুঝেছি সেটি হচ্ছে একদম স্পষ্ট। বিএনপি সন্দেহ সংগঠন নয় বাংলাদেশে যা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে বাংলাদেশ কানাডার আদালত পর্যায়ে কানাডার আদালত কানাডার আদালত কানাডার আদালতে বলতে পারেন না 14 ডিসেম্বর 14 সালে 5 ডিসেম্বর ভোটের কথা বলেন যে না না কানাডার আদালত বলেছেন যে ওনাদের কোর্টের সামনে তারা আওয়ামী লীগ বিবেচ্য নয়, না, সেজন্য তিনি আওয়ামী লীগকে বলেছেন শুনেন, যে আপনি আপনি আওয়ামী লীগ বিবেচনা। আমি আপনার সঙ্গে আর্গুমেন্ট করতে চাই আমি ওদের সঙ্গে আর্গুমেন্ট করতে চাই জি। আমি যেটা বলতে আমার চাচ্ছি সাথে করতে পারেন, না অসুবিধা না আমার সঙ্গে আর্গুমেন্ট আপনাদের মধ্যে কানাডার আদালতে বলা হতো বাংলাদেশের কি ভোটটা হইছে কি ভোটটা 5 জানুয়ারি দেন ওখানে বলে দেবো এটা তো ভোটেরা আচ্ছা, আমরা এটা ডেমোক্রেসি তাহলে কি হবে? তাহলে কি আমাদের যে 300 লোক মারা গেছে তারা জীবিত হয়ে যাবে? কিন্তু মাগদা শুনেন মরেছে ভোট না হয়েছে, কিন্তু 300 লোক তো মারা গেছে। কিছু না কি দুই এক জায়গায় যে বিএনপি করে না আমি বলবো না নিশ্চয়ই দুই এক জায়গায়। শুনেন পত্রপত্রিকার আওয়ামী লীগও মামা মারছে এখন হচ্ছে না কেন? পুলিশও মামা মারছে এখন হচ্ছে না কেন? হ্যাঁ? এখন হচ্ছে না কেন? কোনটা? আপনারা অবরোধ তুলে নেওয়ার ফলে হচ্ছে না কেন? আর এর আগে যে 2006 সালে কারা করছে তুলে নাই তো শেষ কথা শেষ আপনি আচ্ছা, আমরা একটু খালেদ ভাইয়ের কাছে আসি যে খালেদ ভাই পল্টনে মানুষ হত্যা করেছে কে বলেন সেটা- ওই সিনেটার দেন কানাডা থেকে খালেদ ভাই- দেখবেন আওয়ামী লীগ রে আওয়ামী লীগের কারোর কোনো অফিসিয়াল রাজনীতি বাংলাদেশ দেবে না 2006 সালে যে ঘটনা ঘটছে পল্টনের মধ্যে রাইট। আমরা একটু খালেদ ভাইয়ের কাছে আসি যে খালেদ ভাই, কোন নেতারে কোন অফিসিয়াল বাংলা কেন ঢুকতে দেবে না ওই পুরো ইনফরমেশন তারা খালিদ ভাই, আমি আপনাকে একটা হিসাব দেই। অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত আওয়ামী লীগের বেসরকারি হিসেবে গত বছর নিহত হয়েছেন 83 জন, আগের 2 বছরে নিহত হয়েছেন 67 জন। এগুলি শুধু সংবাদ এসেছে সেগুলি। আমরা যদি নাসিরনগর ধরি, আমরা যদি রামু ধরি, আমরা যদি অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম ধরি, আমরা যদি এমপি এবং মন্ত্রীদের গন্ডগোল ধরি, আমরা যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের আচরণ দেখি আরেকজন এমপির প্রতি, এই সব মিলে আওয়ামী লীগকেও খুব সন্ত্রাসী না বলে তো, সংগঠন না বলে তো উপায় থাকে না। ওটা আসলে দেখেন আপনি মানে আলোচনাটা অন্যদিকে ঘুরাই দিলেন, কিন্তু আলোচনাটা যেটাতে শুরু করছে সেটা কিন্তু ক্লিয়ার হয়নি। কারণ আপনি যে বললেন বিএনপি হচ্ছে 2-4 এটা তারা মানবে না, আপনি কিভাবে তাকে বুঝাবেন যে 2-4? এখন আপনি নিলেন হচ্ছে দুর্নীতি কানাডিয়ান ফেডারেল কোর্টে তার সন্ত্রাসী বলেছে, তিনি নিয়ে গেলেন পদ্মা সেতু, নিয়ে গেলেন হচ্ছে লগি বৈঠক, মানে পুরোটাই একদম গজাখুচুরি করে দিলেন একদম আলোচনাটা। কাজেই উনি যদি পদ্মা সেতুতে নিয়ে আসছেন, পদ্মা সেতুর যখন দুর্নীতির অভিযোগ উঠে তখন কিন্তু আপনার মির্জা ফখরুল বলল অভিযোগটি সঠিক এবং পদ্মা সেতুর দুর্নীতি হয়েছে তা প্রমাণিত, এটা তিনি বললেন। খালেদা জিয়া কি বললেন? ক্ষমতায় আসলে পদ্মা সেতুর দুর্নীতি যারা জড়িত তাদের বিচার করবেন। তো এই যে দেখেন সেই সময় তারা ইয়ে করলো। আপনি যে কথাটা বলছিলেন যে এই যে পদ্মা সেতুর যে দুর্নীতির বিষয়টা, এটা শুধু সরকার নয় তো, এর দেশে 16 কোটি মানুষ জড়িত। এই দুর্নীতিটা যদি আজকে যদি প্রমাণ করতে পারতো দিস অ্যান্ড দ্যাট ওয়ে, যদি আজকে যদি আমাদের সরকারের সততা যদি না থাকতো, এই কারেজ যদি না দেখাতো, তাহলে আজকে কি হইতো বলেন? বাংলাদেশ আজকে কোন জায়গায় যেত আন্তর্জাতিক বিশ্বের কাছে? আমাদের ভাবমূর্তি কোথায় যেতাম? যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা গৌরব অর্জন একটা অধ্যায় তৈরি করেছিলাম 30 লক্ষ শহীদের, আজকে এক পদ্মা সেতু আমাদেরকে সেই ইমেজ ধ্বংস করে দিত। আজকে বিএনপি তো সেটাই চাইছে, তারা তো উৎফুল্ল ছিল। এই যে এই বক্তব্য, আমি আরো অনেকের বক্তব্য, এখানে হান্নান শাহ কি বলছে, খন্দকার মাস্টার এমাজউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি তিনি কি বলেছেন দেখেন। তারপরে হচ্ছে
আরো অন্যান্য যারা আমি আর ওদিকে পদ্মা সেতু ঠিকই না, আমি মানে ওদিকে যাচ্ছি না। একই কথা, ঘটনাটা হচ্ছে যে আপনার এইখানে বিএনপি কোনো যুক্তি মানতে রাজি না। বিএনপি মানতে চায় আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার ক্ষমতা দেশ চালানোর জন্য বিএনপি হচ্ছে যোগ্য। কারণ সেই কথা তো ঠিক না, যে সেই বিভিন্ন সময় রকম বিভিন্ন রকম মানে মেকানিজম করে তাদেরকে আসলে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, তাদেরকে না, আপনি দেখেন বা এই হামলা যে- মামলা এই দিয়ে যে আপনি পর্যন্ত চলছে। 93 ডেজ যে আপনি বললেন যে অবরোধ এবং হরতালের কথা, এখানে কি আপনার লগি বৈঠার মতো বৈঠক কোনো প্রতিপক্ষ সংঘর্ষ হয়েছে? কোথাও সংঘর্ষ হয় নাই। সেখানে কি হয়েছে, 10 বছরের মুনির তার বাবার সঙ্গে গেছে, পুড়ে হত্যা হয়েছে। মাইশা তার বাবার কোলে পুড়ে হত্যা হয়ে গেছে। আপনার হচ্ছে কিন্তু বিএনপি তো বলছে যে না, না, আমি সেগুলি বলি, কেউ করে এখানে নাই, কিন্তু কোনো বিএনপি করে নাই, না, না, এখানে কোনো সংঘর্ষ না, বিএনপি করে নাই সেটি বলছে। এগুলো কিন্তু বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিএনপি বলছে যে এগুলি পুরানো- নাশকতা এবং তারা এর সাথে জড়িত না, না। তা আপনি এখন আবার বললেন যে এখন তাহলে হচ্ছে না কেন? না সে তো আমি উনাকে আপনি ফর বললেন। আর্গুমেন্টস এখন তাহলে হচ্ছে না কেন? শুনেন, আজকেও মারা গেছে, আপনার হচ্ছে আজকেও জেলে এখন আওয়ামী লীগ তাহলে কেন মারামারি হচ্ছে করে না? কেন হচ্ছে না? আজকেও হাসপাতালে সাধারণ গেছে। মানুষের এটা মানবিক এটা কথা। ওই সময়ে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে তো। এবং আপনি যে 5 জানুয়ারি নির্বাচনের কথা বলেন, 29শে ডিসেম্বর বেগম খালেদা জিয়া কি বললেন? তিনি অবরোধের ডাক দিলেন। ওদিনকে কিন্তু মাহবুদ্দিন খোকন ব্যারিস্টার সাহেব, ওনাকেও কিন্তু দেখা যায়নি মাঠের মধ্যে, উনিও যান নাই। খালেদা জিয়ার ডাকে উনিও সাড়া দেন নাই। এবং খালেদা জিয়া তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যা তা ভাষায় গালিগালাজ করে সাবেক প্রধানমন্ত্রী হয়ে বললেন। এবং কি বললেন যে বাংলাদেশের রক্তের গঙ্গা বয়ে যাবে, 5 জানুয়ারি নির্বাচন হবে না। আপনার নিশ্চয়ই 6 জানুয়ারির কথা নিশ্চয়ই খেয়াল আছে। না সেইটার জন্য তো আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন নির্বাচন করে ফেলেন, আর যার জন্য সরকার গঠন। খালেদ ভাই, আমি এই জায়গায় কাজেই আমি যে কথাটা বলতে আপনাকে চাচ্ছি, এই জায়গায় ফিরছি, আমি একটা বিরতি নিয়ে আসি, আমার বিরতিটা সময় এসে পড়ছে, আপনি এই জায়গা থেকে আসবো আপনার কাছে, আমরা ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। খালিদ ভাই, আপনাকে আমি আসলে ইন্টারাপ্ট করেছিলাম, আপনি বলেছিলেন এখান থেকে শুরু করি। শুধু আমাদের একজন দর্শকের দুই একজন দর্শকের একটু মত উপরে নোমান বলছেন, একটি গণতান্ত্রিক দলকে কানাডার আদালতকে সন্ত্রাসী বলে দিলে যে রায় দিয়েছে, আমাদের উচিত তার তীব্র প্রতিবাদ করা। আমি এই ব্যাপারে আপনার সাথে একমত। কানাডা কি পারবে কোনোদিন আমেরিকাকে সন্ত্রাসী দল বলতে? আমার ধারণা কানাডা এটি পারবে না। খালিদ ভাই, আপনি আমি দেখেন কানাডার আদালতের যে এই জাজমেন্টের আমি কিন্তু উল্লসিত না, আমি হতেও চাই না। কারণ আমি প্রথমেই বলেছি যে একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমি লজ্জিত। আমি লজ্জিত। এটা বিএনপি বা অন্য রাজনৈতিক দলকে যদি এই ধরনের তাদের আমাদের কর্মকাণ্ড নিয়ে তাদের এই ধরনের রাইট আছে কিনা সেটাও ভেবে দেখার ব্যাপার আছে। কারণ আমি কানাডার, কিন্তু বিএনপি আমি 2001 সাল থেকে 2017 সাল পর্যন্ত বিএনপির যদি আপনি রাজনৈতিক অবস্থানটা চিন্তা করেন, ক্ষমতায় থাকা এবং বিরোধী দলে থাকা অবস্থা আপনি চিন্তা করেন, তাহলে এটা কানাডার আদালত দরকার নাই তো। বাংলাদেশের আদালতেই তো হচ্ছে আপনার হচ্ছে বিএনপি একটা সন্ত্রাসী দল, সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে তারা মিলে যেগুলো করলো, যেখানে যুদ্ধ অপরাধীদেরকে বিচার হচ্ছে, সেখানে বিএনপির প্রধান চাঁপাইনবাবগঞ্জে গিয়ে বলল এদেরকে ছেড়ে দিতে হবে। তাদের সবারই ফাঁসি হয়ে গেছে এবং যাবজ্জীবন সহ তাদের সাজা হয়ে গেছে। তো এই যে কর্মকাণ্ডগুলো চালিয়েছে, বাংলাদেশের 16 কোটি মানুষ সবাই মনে করে, হয়তো বিএনপি মনে করতেছে না আমরা এইভাবেই থাকবো। কারণ রাজাকার আলবদর আলসান বঙ্গবন্ধু তাদেরকে জেনারেল মার্সি করছিল, কিন্তু 75 পরে আবার তারা স্বরূপে চলে এসেছে। হ্যাঁ, যারা হচ্ছে সাধারণ কিন্তু আমরা যদি অন্যভাবে জিনিসটাকে দেখি, যে আপনি একদম ঠিক কথাই বলেছেন, কিন্তু অন্যভাবে যদি দেখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তোমাদের এই নির্বাচনে জিতে আসতে হবে, তারপরে সন্ত্রাসী করে ভয় দেখিয়ে ভোটের বাক্স নিয়ে চলে আসা হলো, বা যদি এরকম ঘটনা ঘটে থাকে, সেই ক্ষেত্রে কি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করবো কিনা এই ধরনের কোনো নির্দেশ দেওয়ার জন্য? না, এই ধরনের নির্দেশ দিবেন কেন? একজন গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক কর্মী, দেশপ্রেমী মানুষ বলতে পারেন না, এটা বলতে পারেন না তো। জি, এটা কেউ বলবে না। শেখ হাসিনা কেন বলবে? তার সেই দায়িত্ববোধ আছে, তার কর্মকাণ্ডের মধ্যে। তিনি তো ক্ষমতায় এসে যেই তার বাবার যে হত্যাকারী, তাদেরকে তো তিনি তো স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে সাজিয়ে দিতে পারতেন। তিনি সাধারণ আদালতে সেটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতিবিদ নয়। তিনি তো আইন কানুন মেনে চলেন, তার তো দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, এটা তো প্রমাণিত। মিডিয়ার একটু ঝামেলা আছে। আমি বলি এখানে যে শেখ হাসিনার যে কথাটা আসছে যে জিতে আসতে হবে, এখন আপনি আপনার বাচ্চাকে বলেন না পরীক্ষায় পাশ করে আসতে হবে? আপনি কি বলেন নকল করে পাশ করে আসতে হবে? তোমাকে জিতে আসতে হবে, বিষয়টা জিততে হবে। এটা কিন্তু আমরাও বলি, বাচ্চাদেরও বলি পরীক্ষায় পাশ করে আসতে হবে। তুমি মাঠে নেমেছো, জিতে আসতে হবে। এখন
নকল করে পরীক্ষায় পাশ করে আসতে হবে না মারামারি করে জিতে আসতে হবে, এটা এক একজন এক আমাকে একভাবে নমিনেশন দেওয়ার পরে তো শেখ হাসিনা কিন্তু আমাকে বলবে না আমি তুমি হেরে আছো। যদি দেখি এই বক্তব্যের পরে ইউনিয়ন পরিষদের নির্বাচন আসলে ভালো নির্বাচন হয় নাই, আমি যদি দেখি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাবিত হয়েছে, অনেক মানুষ ভোট দিতে আসতে পারে নাই, তাহলে কি আমি এটা ধরে হ্যাঁ, নিব যে এটা আপনার আপনি যেটা বলছেন সেটা এটা আপনি ওই জায়গায় হয়েছে উপজেলা তা পরিষদ না। নির্বাচনে এটা যেরকম আমাদের দেখেছি, কালচারের এটা পার্ট, আমি যেটা এটা বললাম। আরেক ধরনের অ্যানালাইসিস। হ্যাঁ, এই এটা- নির্বাচন এটা কেন শেখ হাসিনা ভালো যদি হয় কথা নাই, নাও বলতো। কেন ভালো হয় নাই, সেটি আবার- সেটার জন্য আলাদা একটা আলোচনা দরকার। ওকে, না না আমি সেটাই বলছি, ওটা শেখ হাসিনা না বললেও আওয়ামী লীগ নিজেরা নিজের এই ঘটনা তো ঘটাইতো। এটা কি শুধু এর আগে ঘটে নাই বাংলাদেশে আপনার নির্বাচনের সহিংসতা? তখন তো আপনার কেউ বলে নাই যে এটা করে আসতে হবে, তখনও তো এই ঘটনা ঘটেছে। ইভেন বিএনপি যখন কিন্তু আমি তাহলে আপনি এই প্রশ্নটি সরাসরি করি যে 2015 সালের 3 মাসে বা 93 দিনে যে পরিমাণ সন্ত্রাসের ঘটনা ঘটেছে, ডেসপাইট খালেদা জিয়া বারবার আমাদেরকে বিবৃতি দিয়েছেন যে তিনি এরকম কখনো জানান, কিন্তু এই ঘটনাগুলির জন্য আপনি বেগম জিয়াকে দায়ী করেন কিনা? অবশ্যই আমি তো মনে করি ওই 3 মাস বিএনপি এই সহিংসতা ঘটানোর পিছনে বিএনপি দায়ী। আপনি মনে করেন যে এই এটা এটা মনে করারও বিষয় না। এই এটা নিয়ে সহিংসতার যত পলিটিক্যাল ডিবেট হোক, যে বিশ্বাস করার আওয়ামী লীগেরও কয়েকজন, আওয়ামী লীগের 2-4 জন হয়তো ঘটিয়েছে, কিন্তু মোস্টলি এবং এটা বিএনপির এবং আপনি মনে করেন যে বিএনপির এটি এটা সিদ্ধান্ত, বিএনপির দায়। দলীয় সিদ্ধান্ত যে রাজপথ এরকম অচল করে দিতে হলে এগুলি করতে বিএনপির হবে। দলীয় সিদ্ধান্তের কনসিকুয়েন্স সেটা। এগুলো টেলিফোন এটা- কনভারসেশন আমরা দেখেছি, এটা শুনেছি। দলীয় সিদ্ধান্ত বলে নাই যে তুমি গিয়ে বোমা মেরে আসো। ওকে, হ্যাঁ, কিন্তু দলীয় সিদ্ধান্ত যেটা দিয়েছে এটার ফলাফল যে ওই রকম হতে পারে কয়েকদিন পরে আমরা বুঝে গেছি। তারপর ওটা থেমে গেলে বুঝতাম যে দল এটার দায় নিবে না। আমরা মনে হয় যে বেরিয়ে মাহমুদুল খোকনের কাছে একটু চাই যে আমি বলতে চাচ্ছি, প্রথম আপনার বোধহয় এটা মিস্টেকেন বিলিভ আর কি, হয়তো বা বায়াসনেস আছে কথার মধ্যে। বেগম খালেদা জিয়া সবসময় বলেছিল সেই 3 মাস শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই। বেগম খালেদা জিয়া কি বলেছেন, মিডিয়াতে কি আসছে, জনগণের কাছে কি গেছে, সেটা সবাই জানে। শান্তিপূর্ণভাবে বেগম খালেদা জিয়া কথা বলে নাই বিএনপি চেয়ারপারসন বা বিএনপি কোন নেতা বলে নাই, ইভেন মহাসচিব বলেছে যে শান্তিপূর্ণ আমরা আন্দোলন করব। কারণ এটা হলো একতরফা নির্বাচন, সরকার চাচ্ছিল যে বিএনপিকে ছাড়াই নির্বাচন করবে, এটার প্রতিবাদ। আমি যেটা বলতে চাচ্ছি ক্যানাডিয়ান কোর্ট সম্বন্ধে একটু, যেটা আমি একটু কোর্টটা পড়ছি, এই 36 পেজ 25 যে জাজমেন্ট আপনি দিয়েছেন, এখানে বলা আছে আই এগ্রি, জাজ বলতেছে আই এগ্রি উইথ দ্য অফিসার্স অ্যাসেসমেন্টস, দ্য ইমিগ্রেশন অফিসার অ্যাসেসমেন্ট, রাইট, basis by the applicant that the violence characterizes both political parties. both পলিটিক্স ইন বাংলাদেশ ইজ politics in ভায়োলেন্ট Bangladesh is a violent affairs. পলিটিক্সটাই আর বলতেছে বাংলাদেশের রাজনীতিটাই হলো violent affairs. Right. এটা কিন্তু কোনো বিএনপি আমলে বলে না। রাইট, This is I do find that supporters of both the BNP and the governing party, that is Awami League, রাইট, have resorted to violence to influence the public and the government in various ways at various times. Look, this is also the report of আপনি the. তার এত কষ্ট করে যখন পড়লেন তার পরের লাইনটাও একটু পড়েন। But I do not agree that the mutual misconduct পারস্পরিক immunizes দোষারোপ the BNP from বিএনপি কে being দোষ থেকে considered. মুক্তি দেয় না। হ্যাঁ, মুক্তি দেয় না, সেটা বলছে ঠিকই, কিন্তু কথা হলো সে বলছে কেন মুক্তি দেয় না এটা সেটা- অ্যাসেসমেন্ট বলছে, সেটা বলছে যে এটা তো বিএনপির কর্মী হিসেবে দাবি করছে Okay, এই ভদ্রলোক। okay, okay. আর ওখানে কিন্তু দুইটা বাংলাদেশের রাজনীতিটাই বলছে যে ভায়োলেন্স। ওকে, কেন ভায়োলেন্স? আর বিএনপি কে বলেছে যে সন্ত্রাসী দল। হ্যাঁ, এটা আওয়ামী লীগকে বলেন কেন, আওয়ামী লীগ তার সামনে বিচার্য ছিল না। বিচার্য ছিল না। আমরা যদি আবার বলে এখানে ফাইন নিয়ে বলা আছে, কিন্তু বিএনপি আমরা- আওয়ামী আমরা লীগ যদি দুইটাই আবার- দুইটা বাংলাদেশের রাজনীতি ভায়োলেন্স। বাংলাদেশ রাজনীতি ভায়োলেন্স, আচ্ছা, এই যেহেতু কথাগুলি শোনার জন্য আমার কানাডার আদালতে যেতে হবে? আমরা এই দেশে আছি, আমরা কি দেখি না? আমার তো এটাই কথা। না, কিন্তু পিন্টু ভাই আমি যে কথাটাই বলবো। যে কথাটা দিয়ে শুরু করেছেন, খালিদ ভাই যেটি কথাটি শেষ করেছে, সে ব্যাপারে একটু আপনার মন্তব্য শুনতে চাই। সেগুলো পিন্টু ভাই শুরু করতেছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়ার খুব বেশি সম্ভাবনা তিনি দেখেন না। খালিদ ভাই সেই পরিবর্তনের স্বপ্ন অবশ্য দেখেন। আপনি এই সম্পর্কে কি বলবেন? ওনারা সম্পদ কিভাবে দেখবেন? ওনারা নিজেরাই তো, আপনি এখন ধাক্কা দিলে একজনকে তার মাথা ফাটবে পড়ে গেলে নাকি? Right. আপনি এখন যদি আপনি জোর করে নিয়ে নেবেন, পৃথিবী গণতন্ত্র আসার পরে কোথায় আছে বলেন? পৃথিবীর একটা দেশ দেখান গত 100 বছরে যে ডেমোক্রেটিক ইলেকশন হবে, কনস্টিটিউশন ডেমোক্রেসির কথা বলা আছে, পার্লামেন্ট মেজরিটি সিট হলো বিনা ভোটে এমপি। কোথায় একটা দেন, একটা পৃথিবী দেখেন। তার জন্য তো তাই BNP না না, সেটা কি? না, আমরা জোর করি নাই। আপনি করলেন কেন? হ্যাঁ? আপনি করলেন কেন? তার জন্য তার আপনি করলেন কেন? আমরা তো একটা দল আসে নাই, আমরা জোর করলাম না, এই যে কোথায়? গত 2 মাস এখন বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিবে, আমি মানবো এটা না, আমরা তো জোর করি আপনি নাই। করবেন না কেন? করবেন কেন এটা? না, বিএনপি প্রতিহত আপনি করে করবেন কেন এই নির্বাচন? বিএনপির কথা আমি কেন আচ্ছা, শুনবো? আমি যেটা বলি, Only because it's a বড় দল। ইউ আর ইন দ্য গভর্নমেন্ট। Okay. গত 1 বছরের বক্তব্য দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এই বর্তমান সেক্রেটারি বলেন, সবার কথা বলেন আপনি। হ্যাঁ। সবাই কি একজন বলছে কিনা যে আমরা এই সরকার আমরা 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 নিরপেক্ষ এবং আমরা একটা
সুষ্ঠু সুন্দর নির্বাচন করব না বলেছেন যেখানে- শেখ হাসিনা না, বারবার বলছে- বলেছেন না, আমি আর কোনো প্রশ্নবোধক নির্বাচন চাই না। সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমাদের ভালো করে আরে নির্বাচন ওরা করতে বলছে হবে। কি ওরা বলে কি জানেন নাকি বিএনপি নির্বাচন আসতে বাধ্য হবে না না মানে সেইটি- আমার অধীনে তুই কাজ করতে হবে না না যাই হোক নাকি? আমরা শেষ করি এই বক্তব্য ছিল। বেশ মাহমুদুর খবরের কাছে আমরা আশা করব যে তিনি মহাসচিব বলে, প্রধানমন্ত্রী বেশ বলে, মাহমুদুর খবরের কাছে আশা করব যে এর না, পরে অনুসরণ শুনুন, নির্দিষ্ট শুনুন, সময় আমাদের আর সময় নাই না, আপনি পার্লামেন্টে সময় মতো আসবেন আচ্ছা, আমরা আশা করব আওয়ামী লীগ বেশ যদি মাহমুদুর বলে যে খবর- বাধ্য যাই হোক, হবে তাহলে কি আপনারা কি আসবেন না? খালেদ বলছেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।